ফাগুন হাওয়ায় মাতোয়ারা নগরবাসী, তৈরি ঋতুরাজ বসন্ত বরণে। বাসন্তী ফুলে সেজে উঠবে উৎসব। বেশি যায় হলুদ ফুলগুলো সাধারণত। গোলাপ বিক্রি হতে আছে আমাদের 15 টাকা, পয়লা ফাল্গুন একটু বাড়বে। ফ্যাশন হাউসগুলোর পোশাকেও থাকছে বাসন্তী ছোঁয়া। ঋতুরাজ যেহেতু বসন্তের রঙগুলোকে সামনে রেখে আমরা অনেক ধরনের পোশাকের সমারোহ ঘটায় থাকি। হলুদ রঙের পাঞ্জাবি, এটাকে আমরা চুজ করছি ওই দিন পরার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিন জুড়ে বইমেলায় পাঠক, লেখক ও প্রকাশকদের আনন্দ সমাবেশ। পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলকে ঘিরে চলছে দু দলের জোর প্রস্তুতি। ত্যাগী ও দক্ষদের মূল্যায়ন হবে প্রত্যাশা নেতাদের। দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। এবং অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। সেচ কাজ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছেন কৃষকরা। নাগরিক জীবনে বসন্ত বরণে নানা রঙের বাহারি ফুল আর পোশাক অন্যতম অনুষঙ্গ। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখেই দেশীয় ফ্যাশন হাউসগুলোর পোশাকেও লেগেছে হলুদের ছোঁয়া। পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারিকে মাথায় রেখে গ্রাহকরাও কিনছেন নানা ডিজাইনের পোশাক। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রেতাদেরও থাকছে বাড়তি প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ফুল ফুটুক আর নাই ফুটুক, কাল বসন্ত। আর পহেলা ফাল্গুনে দেশ বিদেশের নানা রঙের ফুল নগরবাসীর হাতে তুলে দিতে প্রস্তুত শাহবাগের এই ফুল ব্যবসায়ীরা। বিক্রেতারা জানালেন, বসন্ত আর ভালোবাসা দিবসে চাহিদা বেশি থাকে হলুদ আর লাল রঙের ফুলের। পয়লা ফাল্গুনে সাধারণত মাথার রিংগুলো বেশি যায় হলুদ ফুলগুলো সাধারণত, আর কিছু কিছু গোলাপ যায় ঝাড়বেড়া যায় খোপায় পড়ার জন্য। বিশেষ এ দিনে ফুলের চাহিদা মেটাতে দেশীয় ফুলের পাশাপাশি ফুল আসছে বিদেশ থেকেও। তবে 13 ও 14 তারিখে বাড়তি চাহিদার কারণে এসব ফুল বিক্রি হবে কয়েক গুণ বেশি দামে। গোলাপ বিক্রি হতে আছে আমাদের 15 টাকা, পয়লা ফাল্গুন একটু বাড়বে। দেখা যায় গোলাপ থাকবে 30 টাকা 40 টাকা, আবার চায়না রোজ আছে যেটা ওটা 70 টাকা 80 টাকা 100 টাকা বিক্রি হয়। এদিকে বসন্ত বরণে নরনারীদের বাসন্তী বসন না হলে কি চলে? রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেল বসন্তের পোশাকে হলুদের ছোঁয়াই যেন বেশি। ফাল্গুনের প্রথম প্রহরে নিজেকে ভিন্ন সাজে রাঙাতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সকালের দিকে যদি যাই শাড়ি পরে, তারপরে হয়তো বিকালের দিকে কামিজ পরে বের হলাম। ওরকম প্ল্যান করে আসা হয়নি, কিন্তু এখন এসে মনে হচ্ছে অনেকগুলো জামাই পছন্দ হয়ে গেছে। হলুদ রঙের পাঞ্জাবি, এটাকে আমরা চুজ করছি ওই দিন পরার জন্য। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও এবারে এনেছেন নানা ধরনের পোশাক। ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেলে তৈরি এসব পোশাক দামেও সাশ্রয়ী বলে জানালেন বিক্রেতারা। ঋতুরাজ যেহেতু বসন্তের রঙগুলোকে সামনে রেখে আমরা অনেক ধরনের পোশাকের সমারোহ ঘটায় থাকি। টি শার্টগুলো সাধারণত 250 টাকার থেকে 450 টাকার মধ্যেই রাখা হয়। মেলা উপলক্ষে আপনার টি শার্টের উপরে 20% ডিসকাউন্ট হবে, পাঞ্জাবির উপর 30% ডিসকাউন্ট চলবে। 1050 থেকে আপনার 1450 টাকা পর্যন্ত আছে আপনার ফাল্গুনের কালেকশন। এটা উৎসবের এই বেচা বিক্রিতে এবছর কিছুটা বাড়তি লাভ হবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বসন্তকে বরণ করে নিতে রাজধানীর ফুলের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছেন উৎসবপ্রেমী বাঙালি। এই মুহূর্তে শাহবাগে ফুলের মার্কেটে আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। চলে যাচ্ছে তার কাছে। সৌমিত্র, বসন্ত এসে গেছে, আজ মাঘের সংক্রান্তি এবং কালকেই বসন্তের প্রথম দিন, ফাল্গুনের প্রথম দিন। তো বাঙালি তো উৎসব প্রিয় জাতি, উদযাপন প্রিয় জাতি। যে কোনো উৎসব, যে কোনো আনন্দের উপলক্ষকেই তারা নানা ভঙ্গিতে, নানা উপলক্ষে, নানা উপাচারে উদযাপন করে থাকে। সেই উদযাপনের অংশ হিসেবে কিন্তু বাঙালিদের যেই অন্যতম যেই অনুষঙ্গটি থাকে বিভিন্ন উৎসবের ফুল, সেই ফুলের দোকানগুলোতে কিন্তু শাহবাগে ঢল নেমেছে আসলে ক্রেতাদের।
এবং তারা কালকের যেমনি ফাগুনের প্রথম দিন উপলক্ষে এবং একই সঙ্গে তার পরের দিন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, দুইটি উপলক্ষকে সামনে রেখে তারা কিন্তু আজকে শাহবাগের যে ফুলের দোকানগুলো সেখানে এসেছেন। তারা দর্শক, শুক্রবার ছুটির দিনে পুরো দমে জমে উঠেছে বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকদের এক মিলন মেলায় এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম। আমরা চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলার যে সমস্ত আয়োজন রয়েছে, এমন দিনগুলোতে, বিশেষ করে ছুটির দিনগুলোতে যখন এইভাবে পাঠকদের ভিড় এখানে উপচে পড়ে, লেখক এবং পাঠক প্রকাশকদের সমাগম ঘটে, তখনই আসলে এই আয়োজনগুলোর সার্থকতা এখানে দেখা যায়। যে আয়োজনগুলো আজকে সারা দিন চলছে, সকাল থেকে শুরু হয়েছে শিশু প্রহর। প্রতিটি ছুটির দিনে শিশু প্রহর থাকে, শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে, শিশুদের আকর্ষণ করার জন্য বিভিন্ন কার্টুন চরিত্র এখানে আসে। সেটি আজকে সকালে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেই তখন থেকে শিশুদের তখন যে ঢল ছিল, একেবারে এখন অবধি সেই ঢল কিন্তু আছে এবং বিভিন্ন বয়সী মানুষ দুপুর থেকে এখানে আসতে শুরু করেছেন। দেখেছি সবচেয়ে বেশি ভিড় ছিল আজকে বিকেলে এবং আজকে মোটামুটি যারা বিক্রেতা আছেন তারা ভীষণ খুশি আছেন, কারণ আজকে তারা যতটা আশা করেছিলেন এই শুক্রবার তাদের যেমন বেচা কেনা হবে তেমনই তাদের বেচা কেনা হয়েছে এবং সেজন্য তারা বেশ খুশি আছেন। আজকে কিন্তু বেশ কয়েকটি বইও বেরিয়েছে। প্রতিদিন আমরা দেখছি 100-র কাছাকাছি বই এই অমর একুশে গ্রন্থমেলা থেকে নতুন বই প্রকাশিত হচ্ছে, কিন্তু আজকে সেই সংখ্যা একেবারে 200 ছাড়িয়ে গেছে। 280টি বই আজকে প্রকাশিত হয়েছে এবং বরাবরের মতোই ছুটির দিনগুলোতে সবকিছু একটু বেশি থাকে। আজকে মোড়ক উন্মোচন হয়েছে সবচেয়ে বেশি এবং সেই মোড়ক উন্মোচন করতে, নতুন লেখকদের মোড়ক উন্মোচন, বইয়ের মোড়ক উন্মোচন করতে যে পুরনো লেখকরা এসেছেন, জনপ্রিয় লেখকরা এসেছেন, তারাও এই মেলার সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছেন। আজকে কিন্তু মেলায় অনেক বিশিষ্ট লেখকদের আমরা দেখেছি, তারা এসেছেন এবং লিটল ম্যাক চত্বরে প্রতি বছর সবসময় যে কবি, সাহিত্যিক এবং এর সংশ্লিষ্ট সকলের যে একটা সম্মিলনী ঘটে, সমাগম ঘটে, তাদের মধ্যে যে আড্ডা হয়, সেই আড্ডা কিন্তু এই মুহূর্তেও আছে, যদিও মেলার আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। আমি এখন যে চত্বরটিতে দাঁড়িয়ে আছি, আমরা জানি অনেকগুলো চত্বর আছে। এই চত্বরে শিশুদের বেশ কয়েকটি স্টল রয়েছে, যারা আজকে বেশ ভালো তারা বেচা কেনা করেছে। আজকে আপনাদের কোন বইটি সবচেয়ে বেশি কিনেছে? মূলত শিক্ষণীয় যেগুলো বই আছে সেগুলো বেশি চলছে। আপনি নিজেও তো শিশু, আপনার পছন্দের কোন বইটি আছে আপনার? আমার পছন্দের মোটামুটি সব বই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখছেন যে বিক্রেতারা, বিভিন্ন বয়সী বিক্রেতারা যেমন আছে, শিশুদের স্টলে এরকমই নানা ধরনের আকর্ষণ আছে এবং নানা ধরনের বই রয়েছে শিশুদের জন্য। ঠিক তেমনটাই আজকে যে নতুন বইগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের বই আজকে বের হয়েছে। তো প্রতিদিনকার মতোই এমন আয়োজন চলবে আগামীকালও, যেহেতু ছুটির দিন এবং বসন্তের প্রথম দিন, এমন ভিড় থাকবে এমনটাই আশা করছেন এখানকার বিক্রেতারা। তো রাজু, এই ছিল আমার কাছে বইমেলার অবস্থা। দর্শক, শুক্রবারের এই জমজমাট বইমেলার খবর জানছিলাম সহকর্মী পারমিতা হিমের কাছ থেকে। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর শনির আখড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষ। ধাক্কায় 1 পথচারী নিহত, আহত 2। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটিতে আগুন। আগামী 28শে মার্চ হতে যাওয়া দলের 20তম কাউন্সিলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সে সঙ্গে বাড়ছে দলের কেন্দ্রীয় কমিটির আকার। সময় সংবাদের সঙ্গে আলাপকালে তথ্য জানিয়েছেন দলটির নেতারা। তাদের আশঙ্কা, যারা দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন তারা বাদ পড়তে পারেন নতুন কমিটিতে। তাহসিনা জেসির রিপোর্ট। এবারই প্রথম সকল জেলা সম্মেলন শেষ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের 20তম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়েছে জোরে সোরে। কিশোরগঞ্জ আগামী 23 তারিখে সম্পন্ন হবে। ভোলা জেলা কাউন্সিল বাকি ছিল, ভোলা জেলা কাউন্সিল আগামী 18 তারিখ অনুষ্ঠিত হবে। আমাদের ইতিমধ্যে সাব কমিটিগুলো গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। এই নেতারা জানান, দলটির ভেতরে চলছে গঠনতন্ত্র সংশোধনের কাজ। বাস্তবতার আলোকে চলছে নতুন কিছু পদ সৃষ্টির চিন্তাভাবনা। 7টি বিভাগের দায়িত্বে থাকা 7 জন সাংগঠনিক সম্পাদকের সাথে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের জন্য নতুন করে আরো 3টি সাংগঠনিক সম্পাদকের পদ সৃষ্টি করা হবে। সম্পাদক মণ্ডলীতে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহ আরো 2-1টি পদ সৃষ্টি করা হতে পারে। সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা 13 থেকে বাড়িয়ে 15 করার চিন্তাভাবনা চলছে। আগামী থেকে 10টি বিভাগ
থাকবে। তো 10টি বিভাগের দায়িত্ব পালনের জন্য 10 জন সাংগঠনিক সম্পাদক পদ সৃষ্টি করা হতে পারে। বাংলাদেশকে আরও তথ্য প্রযুক্তি সম্পন্ন আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সাংগঠনিকভাবে আমরা একটি তথ্য প্রযুক্তি সম্পাদক রাখার চিন্তাভাবনা আমাদের আছে। সব মিলিয়ে আমাদের এবারের কমিটির আয়তনটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। গঠনতন্ত্র ঘোষণাপত্র সাব কমিটি করে দিয়েছেন, তারা কাজ করছেন, তারা পর্যালোচনা করছেন। আগামী দিনের মাঠের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ সংগঠকরাই স্থান পাবেন নতুন কমিটিতে, এমনটাই মনে করেন এ নেতারা। জাতীয় সংসদের নির্বাচনটিও কাউন্সিলের মধ্যে যে নতুন কমিটি হবে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। যারা সংগঠনের মূল দায়িত্ব থেকেও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে নতুন নেতৃত্ব সৃষ্টি করাটাই তো কাউন্সিলের লক্ষ্য। সর্বশেষ 2012 সালের 29শে ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে 6 বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ কাউন্সিল। ভেন্যু চূড়ান্ত না হলেও কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি উপকমিটি গঠনের পাশাপাশি জেলা, উপজেলা ও মহানগর কমিটি সম্পন্ন করতে মাঠে নেমেছে বিশেষ টিম। দায়িত্বশীল নেতাদের বক্তব্য, এবারের কাউন্সিলে ত্যাগী ও দক্ষ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে চায় বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ধরে চলে আসা সবশেষ 2009 সালের 8 ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ম জাতীয় কাউন্সিল। এরপর কয়েক দফায় উদ্যোগ নিয়েও ব্যর্থতার পর আগামী 19শে মার্চ আবারও কাউন্সিলের ঘোষণা দিয়েছে দলটি। ইতোমধ্যেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন করে গঠিত হয়েছে কাউন্সিল প্রস্তুতি কমিটি। এর অধীনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গুরুত্বপূর্ণ নেতাদের আহ্বায়ক করে গঠন করা হয়েছে 15টি উপকমিটি। এছাড়া জাতীয় কাউন্সিলের আগে এ মাসের মধ্যেই জেলা, উপজেলা ও মহানগর কাউন্সিল সম্পন্ন করতে কয়েকটি বিশেষ টিম কাজ করছে বলে জানান দলের এই দায়িত্বশীল নেতা। কেন্দ্র থেকে 11টি টিম করে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে এই কাউন্সিল সমূহ দেখভাল করবেন এবং কাউন্সিল অনুষ্ঠানকে আরো ত্বরান্বিত করবেন। পুরোদমে প্রস্তুতি চললেও প্রশাসনের অনুমতি না মেলায় এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। এ নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন দলের নেতারা। সুস্থ রাজনীতির চর্চাও যদি না করতে পারি আমরা, তাহলে দেশ কোন পথে যাবে এটি সহজেই অনুমান করা যায়। সরকার কাউন্সিলকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে টালবাহানা করছে। এখন পর্যন্ত তারা অস্বীকৃতি জানায় নাই, অথচ এটা অনুমতি দেওয়ার 5 মিনিটের ব্যাপার। বিভিন্ন মামলার কারণে যারা কারাগারে অথবা পালিয়ে রয়েছেন, অতীত কর্মকাণ্ড বিবেচনায় কাউন্সিলে তাদের যথার্থ পদায়নের চিন্তা করছে দল। সভাপতি, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সবাই জেলে বা পলাতক আছে। এমন অবস্থায় ওই সকল জেলা সম্বন্ধে আলাদা সিদ্ধান্ত নেব। আন্দোলনে পরীক্ষিত নেতাদেরকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। জাতীয় কাউন্সিলের আগেই চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ইতোমধ্যেই দলের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বেগম জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দলীয় মনোনয়নে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এই নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য পর্যবেক্ষকদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথম দফার তফসিল সহ বৃহস্পতিবার 6 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারই প্রথম দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রাথমিক স্তরের এই নির্বাচন। আর তাই রাজনৈতিক চাপ সামাল দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি নির্বাচন কমিশনের কাছে কোনো নির্বাচন থাকে, ওটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থা কি হবে, সেখানে ইউনিয়ন কাউন্সিলে যেই থানা আছে সেই থানার রোল কি হবে, কারণ থানার রোলটা খুবই ইম্পর্টেন্ট। তাদেরকে কিভাবে ইলেকশন কমিশন ব্যবহার করবে এবং আর সিকিউরিটি ব্যবস্থাপনাতে কি হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা স্পর্শকাতর হবে এবং সেখানেও কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে খুব কৌশলী হতে হবে। শুধু মাঠেই নয়, প্রশাসনিক কাজেও কমিশনকে দক্ষতা আর রাজনৈতিক দলগুলোকে সহনশীলতার পরিচয় দিতে হবে বলে মত তাদের। একটি নির্বাচন যখন ঘোষণা দিয়ে দেওয়া হয়, এটার একটা প্রভাব পড়ে যায় পরবর্তী নির্বাচনগুলোর উপরে এবং সেই নির্বাচনের ফলাফলের উপরে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের আচরণগুলোকে নির্ধারণ করে। এটা হচ্ছে ভয়ের জায়গা। অ্যাটলিস্ট 8 কোটি ভোটার ইনভলভ মিনিমাম। এই মার্কা দিয়ে ব্যালট পেপার ছাপানো, সেই ব্যালট পেপারকে সময় মতো পৌঁছানো, সেই প্রত্যন্ত অঞ্চল থেকে নাম আসবে, সে কে
কাজে এগুলো একটা বড় অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। সবশেষ 2011 সালে অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় সরকারের এই নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। সংকুচিত গণতন্ত্র বিকাশের স্বার্থে এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানায় দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও গণতন্ত্রের সংকুচিত পরিসরকে সম্প্রসারিত করার আন্দোলন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ইউপি নির্বাচনে চেয়ারম্যানের মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এই মোট 5 জন একজনের নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগের এক যৌথ সভায় বক্তব্য রাখেন তারা। আওয়ামী লীগ নেতারা বলেন, 111-এর সময় মিথ্যা সংবাদ ছাপায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে শুধু ভুল স্বীকার নয়, তাকে পদত্যাগও করতে হবে। 71 সালে আমরা যাদেরকে পরাজিত করে এই দেশ থেকে বিতাড়িত করে যে স্বাধীন করেছিলাম, এই বাংলাদেশে তাদের আর কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। ভবিষ্যতে যদি বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান যদি হস্তক্ষেপ করে, তাহলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। কূটনৈতিক অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা সেই ব্যাপারে আন্তর্জাতিক আদালতে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে কোনো বিতর্ক করলে কারোর রেহাই হবে না। বেগম খালেদার বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়া যদি এই বক্তব্যের প্রত্যাহার না করে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে তার জন্য তাকে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ডেইলি স্টারের সম্পাদক তিনি সেদিন স্বীকার করেছেন তিনি ভুল করেছিলেন, একটা মিথ্যা নিউজ শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল সেই সময় ক্ষমা চেয়েছেন, আপনাকে ধন্যবাদ। ভুল স্বীকার ধন্যবাদ, কিন্তু আপনার এই অপরাধের জন্য আপনার পদত্যাগ করা উচিত। ডেইলি স্টারের পদ থেকে পদত্যাগ করা উচিত আপনার। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের ঘোষণা বিজ্ঞানীদের। জ্যোতির্বিজ্ঞানে নতুন যুগের সূচনা হওয়ার আশা। অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কার্যক্রম। স্মরণকালের মধ্যে বছরই সবচেয়ে কম জমিতে সেচের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সেটিও চলছে রেশনিং পদ্ধতিতে। আর এতে করে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। তিস্তা সহ অভিন্ন নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নেয় তিস্তা এখন কার্যত অচল প্রায়। চলতি খরা মৌসুমের শুরুতে পানির প্রবাহ কিছুটা বেশি ছিল। সে সময় কর্তৃপক্ষ কৃষকের বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা বলায় তারা বেশি জমিতেই চাষাবাদ শুরু করে। কিন্তু হঠাৎ করে পানির প্রবাহ কমে যাওয়ায় এখন হতাশায় কৃষক। মাত্র কয়েকদিন আগেও এই ক্যানেল ছিল পানিতে টইটুম্বর। পানি দেখে কৃষক তাদের কোমর বেঁধে নেমেছিল আবাদে। আর এখন হঠাৎ করে এই পানি নেমে যাওয়ায় তারা পড়েছে চরম বিপাকে। পানি ইউনিয়ন বোর্ড বলছিল যে এবার পানি পর্যাপ্ত পরিমাণ পাবেন, আমরা কিন্তু এবার ওই জন্য এরি ধান বেশি করে লাগাচ্ছি, কিন্তু পানি পাচ্ছি না। কোনো রকমে রোপণ করা যায়, তারপর আর সেচের কোনো পানি থাকে না। এই অবস্থায় আমরা মারা যাইছি এবং কোনো কিছু লাগাইতে পারতেছি না। এবং অন্য অন্য জমি যেগুলো লাগাচ্ছি সেটাতে ঘাস খড়িতে মেচা কাটা হয়ে গেছে ও খেত ভাই আদুরে খেত ভাই নষ্ট হয়ে যাইতেছে। আর পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলীও বলছেন, কিছুদিন আগে বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা জানালেও বর্তমানে মাত্র 8,000 হেক্টর জমিতে দিচ্ছে সেচ সুবিধা। এই 8,000 হেক্টরের উপরে আমরা সার্ভিস চার্জ কালেকশন করব, বাট অন্যগুলো আমরা সার্ভিস চার্জ কালেকশন করব না, ওগুলো আমাদের নির্ধারিত নাই। ওরা পানি এতদিন ছিল পেয়েছে, এজন্য তারা দিছে। এখন আমরা ওগুলো ক্লোজ করে দিছি, দিয়ে আমাদের যে টার্গেট যে 8,000 হেক্টর সেখানে আমরা পানি সরবরাহ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছে, দিনে দিনে পানির প্রবাহ কমে যাওয়ায় অকার্যকর হয়ে পড়ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। এতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানি চুক্তি জরুরি হয়ে পড়েছে। যে তিস্তার পানি না থাকার কারণে তিস্তার সেচ প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, তিস্তার জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, তিস্তাকে ঘিরে উত্তর জনপদের যে কৃষিভূমি তার উর্বরতা নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি তিস্তাকে বাঁচিয়ে রাখতে হলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিতরে দিয়ে তিস্তার পানির সুনিশ্চিত ব্যবস্থা করা খুবই জরুরি।
1990 সালে তিস্তা ব্যারেজের যাত্রা শুরুকালে রংপুর, দিনাজপুর, নীলফামারী ও জয়পুরহাট জেলার 7.5 লাখ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 8,000 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীর শনিরাখড়ায় একটি প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত ও অপর 2 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে চিটাগং রোড থেকে যাত্রাবাড়ির দিকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি কয়েকজন পথচারীর উপর উঠে গেলে একজন নিহত ও অপর 2 জন আহত হন। এ সময় প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। এতে ওই সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ পোশাক কারখানার কর্মপরিবেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, তবে এ বিষয়ে টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া জরুরি। বিকেলে বিজিএমইএ নেতাদের সঙ্গে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন প্রতিনিধি দলের প্রধান জিন গিম্বার্ড। সংবাদ সম্মেলনে দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ইইউ সন্তুষ্ট বলে জানান বিজিএমইএ সভাপতি। শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ইইউ এর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা ডিরেক্টলি জিজ্ঞেস করেছি যে আপনারা কি আমাদের এই প্রোগ্রেসে বা আমাদের যে কর্মকাণ্ড এই পর্যন্ত রানা প্লাজার পরে কম্প্যাক্ট হওয়ার পরে যে হয়েছে সেটাই আপনারা খুশি কিনা, আমরা কি রাইট ট্র্যাকে আসছি কিনা। তারা বলছে যে আমরা স্কিল ডেভেলপমেন্টে আমাদের আরো অনেক কাজ করার আছে এবং আমরা তাদের সহায়তা চেয়েছি। আমাকে এই ব্যবসায় থাকতে হবে এবং এই ব্যবসা চালিয়ে যেতে হবে। এই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য যা যা করণীয়, সেফটি ইস্যুতে আমরা জিরো টলারেন্স সবসময় বলি, এখনো বলছি, এবং আমরা এই ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি সবগুলো কাজ আগামী 2 বছরের মধ্যে আশা করি আমরা শেষ করব। রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের চেয়ারম্যান ডক্টর গোলাম রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তার ক্যামেরাবন্দি করা 50টি ছবি নিয়ে রিদম শিরোনামে প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছন্দ, যাকে আশ্রয় করে প্রকৃতি নেচে চলেছে অবিরাম। সৃজনশীল মানুষের কাছে এই ছন্দ কখনো ধরা দেয় কাব্য হয়ে, কখনো চিত্রকর্ম, কখনো আলোকচিত্র হয়ে। বিশিষ্ট শিক্ষক ডক্টর গোলাম রহমানের রিদম বা ছন্দ শিরোনামে প্রদর্শনীর প্রতিটি ছবিতেই ছিল সেই ছন্দকে প্রকাশের চেষ্টা। প্রিয় শিক্ষকের প্রদর্শনী, তাই ভালোবাসার আমন্ত্রণেই যেন হাজির ছিলেন অগ্রজ, অনুজ সহকর্মী ও তরুণ শিক্ষার্থীরা। তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রেক্ষিতে ছবিগুলো তোলার চেষ্টা করেছে। ছবিগুলো যেন নিজেরা একটা কথা বলছে। শিক্ষক জানালেন, শিক্ষার্থীরাই তার অনুপ্রেরণা। প্রতিটি আলোকচিত্রে জীবন ছন্দ কাব্যের নানা অনুপ্রেরণাই তুলে ধরেছেন তিনি। শিক্ষার্থীদের কথা আমার এটা বলার ঊর্ধ্বে, তারা আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটাই বোধহয় শিক্ষকের বড় পাওনা, এবং তারাই এই উৎসাহ জুগিয়েছে। 2 দিনব্যাপী প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আর বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ মশো আরিফিন সিদ্দিক। সব ছবি এক পর্যায়ে এসে মানুষের কথা বলে, মানুষের পক্ষে দাঁড়ায় এবং মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। গণযোগাযোগের শিক্ষক বলেই হয়তো দর্শকের সঙ্গে ছবির সংযোগ ঘটাতে চেয়েছেন ক্যাপশনের মধ্য দিয়ে। তাই তো রিদম অফ কালার্স, আইস প্লাঙ্গিং দ্য ইনার গ্লো, বিমস অফ হোপ লিডিং টুয়ার্ডস স্পেস, এমন চমকপ্রদ সব ক্যাপশনে প্রকৃতি ও মানুষের নানা রং দিয়ে সাজানো প্রদর্শনীর 50টি আলোকচিত্র। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বানুসারে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার দাবি করেছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বিজ্ঞানীদের সংগঠন লিগো কোলাবোরেশন এ ঘোষণা দেয়।
আজ থেকে 100 বছর আগে আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের কথা তুলে ধরেন। তার ধারণা অনুযায়ী পানিতে ছড়িয়ে পড়া ঢেউয়ের মতোই মহাকর্ষীয় তরঙ্গের পরিধি উত্তরোত্তর ছড়িয়ে পড়ছে। এর ফলে অসম্ভব দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের এক এক করে পূর্বাভাস মিলতে শুরু করলেও মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্ব মিলছিল না। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো সেই মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিলেন গবেষকরা। ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং লিগো কোলাবোরেশন এ ঘোষণা দেয়। এর ফলে মহাবিশ্ব অধ্যয়ন, গবেষণা ও মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আমরা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করেছি। এই প্রথম মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে মহাবিশ্ব আমাদের সঙ্গে কথা বলল। নতুন আবিষ্কারের ফলে আইনস্টাইনের সেই ধারণাই সঠিক প্রমাণিত হলো। LIGO is the most precise measuring device. মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের জন্য বিজ্ঞানীরা লেজার রশ্মি ভ্রমণ করতে পারে এমন 4 কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করেন। পৃথিবী থেকে 130 কোটি আলোকবর্ষ দূরে সূর্যের চেয়ে 30 গুণ বড় দুটি কৃষ্ণ গহ্বরের সংঘর্ষের ফলে এই তরঙ্গের উৎপত্তি বলে জানান বিজ্ঞানীরা। একই দিন ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ে মহাকর্ষীয় তথ্য সম্পর্কিত আইনস্টাইনের দুর্লভ কিছু নথি প্রকাশ করা হয়। আজ থেকে 100 বছর আগে আপেক্ষিকতা তত্ত্বের রহস্য অনুসন্ধানে যে যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞানীদের মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের মধ্য দিয়ে, সেই অধ্যায়ের সমাপ্ত হলো বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বারাক কোল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বারোতম দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে সকালে অনুশীলন করেছে বাংলাদেশের ফুটবলাররা। শনিবার ভারতের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। এবারে আসরের প্রথম দুটি ম্যাচের একটিতেও হারের স্বাদ পায়নি সানচেজের শিষ্যরা। প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে 2-1 গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ভারতের সঙ্গে 28 বারের দেখায় বাংলাদেশ মাত্র 3 বার জয় পেলেও 3 বারই ভারতকে হারিয়েছে এসএ গেমসের আসরে। সবশেষ 2010 সালে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ফাগুন হাওয়ায় মাতোয়ারা নগরবাসী, তৈরি ঋতুরাজ বসন্ত বরণে। রঙিন ফুলে সেজে উঠবে উৎসব, পোশাকেও থাকছে বাসন্তী ছোঁয়া। ছুটির দিনে বইমেলায় পাঠক, লেখক ও প্রকাশকদের আনন্দ সমাবেশ, পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলকে ঘিরে চলছে দুদলের জোর প্রস্তুতি। ত্যাগী ও দক্ষদের মূল্যায়ন হবে প্রত্যাশা নেতাদের। দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। এবং অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। সেচ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা।